নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে আবার এলাম। আজকে কিন্তু কোনো আবার ফুড ব্লগিং করছি না, আবার ট্যুর ব্লগিং করছি না, কিচ্ছু করছি না, ডেস্টিনেশন ব্লগিং করছি না, কিচ্ছু করছি না। আজকে আবার একটা ফিল্ম রিভিউ নিয়ে চলে এলাম। কেন এলাম তার প্রেক্ষিত যদি বলতে হয় তাহলে বলি যে অনেক দিন পরে একটা মানে অসাধারণ একটা সুররিয়ালিস্টিক থ্রিলার দেখলাম। এবার থ্রিলার আর সুররিয়ালিজম এটা যদি আপনারা বলেন যে দুটো কিন্তু একদম অপোজিট মেরুতে বা দুটো একদম বিপরীত মেরুতে অবস্থান করছে। সুররিয়ালিজমের সঙ্গে থ্রিলারের কোনো মিল হতে পারে না, কিন্তু আপনাদের বলছি আপনারা যদি এই সিনেমাটা দেখেন, যেটা এখন অ্যামাজন প্রাইমে চলছে, দিয়েছে সদ্য, এবং বাঙালি সিনেমা নয়, বাঙালি মুভি নয়। এই সিনেমাটা আপনারা দেখলে বুঝতে পারবেন সুররিয়ালিজমের সঙ্গে কি করে একটা থ্রিলারকে মিশিয়ে ফেলা যায়, এবং প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে সুররিয়ালিজম আছে, এবং প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে তার সঙ্গে সঙ্গে একটা থ্রিলিং এলিমেন্টস উপস্থিত, এবং পরিচালক অত্যন্ত সুন্দরভাবে মানে এই সুররিয়ালিজমের নানা রকম ফ্রেম করে এবং তার নানা রকম অনুষঙ্গে থ্রিলারের নানা রকম ইনফরমেশন বা কিছু কিছু ক্লুজ দিয়ে দিয়েছেন, যেটা যদি ভিউয়ার্স ফলো করেন তাহলে কিন্তু ভিউয়ার্স বুঝে যাবেন যে গল্পটার শেষে কি হচ্ছে বা গল্পটা আসলে কি এবং গল্পটার ইন্টারপ্রিটেশনস কি হবে। এবার দেখুন, এই যে সিনেমাটা যে করেছেন পরিচালক, এই সিনেমার ইন্টারপ্রিটেশনস কিন্তু নানা রকম হতে পারে। তো এই যে সিনেমাটা হয়েছে, সিনেমাটার নামটা আগে বলি। সিনেমার নাম হলো লেভেল ক্রস। যে এই ছবিটির পরিচালনা করেছেন আরফাজ আয়ুব, আর এটি হলো মানে অরিজিনালি মালায়ালামের ছবি, মালায়ালাম ভাষার ছবি, কিন্তু মালায়ালাম ভাষাতেও আপনি পাবেন, তামিল, তেলেগু, কন্নড় আর হিন্দি, এই চারটে ভাষায় আপনি পাবেন। আমি প্রথমে মালায়ালাম ভাষা দেখি, তারপরে কিছুটা বুঝতে অসুবিধা, ইংলিশ সাবটাইটেল ছিল যদিও, তারপরে আবার হিন্দিতে দেখি, তারপরে কিছুটা স্পষ্ট হয়, আবার আর একবার দেখি মালায়ালামে, তারপরে কিছুটা স্পষ্ট হয়। আমি আজকে আমার রিভিউটা নিয়ে বসেছি। মানে এই ক্লুজগুলো যদি আপনি না পান, সেই তাহলে কিন্তু মানে না বুঝতে পারেন, তাহলে কিন্তু প্রবলেম আছে। এবং আমি লাস্টের জিনিসটাকে আমি রিভিল করব না, লাস্টে কি হয়েছে রিভিল করলে থ্রিলারের, তাহলে থ্রিলারের কোনো মাহাত্ম্য থাকে না, তো আমি রিভিল করব না, আমি গল্পটা বলে যাব। এবং সবচেয়ে যে জায়গাটাকে আমি জোর দেব, যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন তাকে হ্যাটস অফ, ওনার নাম আপু প্রভাকর। মানে কবিতা কি করে ফ্রেমে বলা যায়, মানে ক্যামেরায় কি করে কবিতা বন্দি করা যায়, এবং তার সঙ্গে থ্রিলিং এলিমেন্টসগুলোকে বা থ্রিলার এলিমেন্টসগুলোকে কি করে ইনপুট করা যায়, এই ছবিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এডিটর দীপু জোসেফ, তার কাজও অসাধারণ, এবং ছবিটাকে আপনি টাইটেল পেজের সঙ্গে দেখবেন। মানে অনেকে করে কি, আমরা যখন অ্যামাজন প্রাইম বা ওটিটি প্ল্যাটফর্মে দেখি, টাইটেল পেজটাকে মুভ করে বা স্কিপ ইন্ট্রো করে আমরা চলে যাই আসল জায়গায় বা আসল গল্পে। এটা করবেন না, একদম যেখান থেকে সেন্সর বোর্ড সার্টিফিকেট সেখান থেকে চলুক, এবং সেটা আস্তে আস্তে আপনাকে নিয়ে যাবে একদম গন্তব্যে, এবং শেষ করে আপনি উঠে মানে আপনার মাথাটা কিছুটা গোলক ধাঁধার মতন লাগবে যে আমি কি দেখলাম, এ কি দেখলাম, যা জন্মান্তরেও আমি ভুলিব না। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর যেটা আরো বলা উচিত, মিউজিক কম্পোজ করেছেন বিশাল চন্দ্রশেখরন। অসাধারণ মিউজিক। কেন অসাধারণ মিউজিক বলবো, আমরা যে গতানুগতিক মিউজিকটা শুনি সিনেমা, সেই গতানুগতিকতার বাইরে গিয়ে উনি অদ্ভুত একটা স্কেয়ারি মিউজিক প্রত্যেকটা ফ্রেমের সঙ্গে আলাদা আলাদা করে দিয়েছেন, এবং যেখানে মানুষকে ওই মিউজিকটাকে হিট করছে এবং মানুষের অ্যাটেনশনটাকে অদ্ভুতভাবে মানে বজায় রাখছে। যদি যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট যারা, তারা যদি এআইডিএ থিওরি বোঝেন, অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার অ্যান্ড অ্যাকশনস, তো এই যে ইন্টারেস্টটাকে সবসময় অ্যাটেন্টিভ করে মানুষের ইন্টারেস্টটাকে বজায় রাখার চেষ্টা করেন। প্রথম দিকে ছবিটা যখন খুলছে, তখন মানে স্টার্ট হচ্ছে, আমরা সাধারণ ভাষায় খুলছে বলি, ছবিটা যখন খুলছে, ছবির নানা রকম স্টিল ছবির মতন কিছু ফ্রেম আছে। এই ফ্রেমটা দিয়ে সিনেমাটোগ্রাফার এবং ডাইরেক্টর দুজনই মানে জায়গাটা সম্বন্ধে, এনভায়রনমেন্ট সম্পর্কে মানুষকে
দেখাচ্ছেন এবং তার মধ্যে মধ্যে কিছু ইনক্লুড করছেন, কিছু ইনপুট ইনক্লুড করছেন, যেই ইনপুটগুলো পরবর্তীকালে ওই রিলেটেড ইনপুটগুলো আবার উনি ইনক্লুড করছেন, যাতে কিনা মানুষ বুঝতে পারে যে কি দেখলাম এবং তার কনক্লুশনসটা ঠিকভাবে নিতে পারে। এবং আর একটা সর্বাপেক্ষা বড় কাজ যেটা আমার মনে হয়, টাইটেল পেজটাকে দেখবেন, টাইটেল পেজটাকে দেখে এবং লাস্টের টাইটেল পেজটাকেও দেখবেন, তাহলে কিন্তু আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না, মানে আপনারা একদম মানে মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে কি হতে চাইছে বইটা, ছবিটা। এবার আমি গল্পটা বলা শুরু করি। যে গল্পটা প্রথম শুরু হচ্ছে একটা মরুভূমির মধ্যে। এই মরুভূমির মধ্যে কোনো এককালে হয়তো বসত ছিল, তার ডিফারেন্ট ফ্রেম ধরা হয়েছে, ডিফারেন্ট ছবিতে বোঝানো হয়েছে যে কোনো এককালে কোনো একটা জনবসতি ওইখানে ছিল, এখন জনবসতি নেই। তার মধ্যে সেই ফ্রেমগুলো হলো যেমন মরুভূমির মধ্যে বাসের একটা ধ্বংসাবশেষ, একটা গাড়ির ধ্বংসাবশেষ, ইত্যাদি ইত্যাদি। এবং রেলের মধ্যে যেটা সবচেয়ে বড় আয়রনি, এটা সিনেমাটিক আয়রনি বা ফ্যালাসি বলতে পারেন, যে যেখানে রাস্তা এসছে রাস্তাটা ঠিক রাস্তার মধ্যে নেই এবং জনবসতি শূন্য একটি রাস্তার মাঝখানে একটা লেভেল ক্রসিং দেওয়া হয়েছে এবং সেই লেভেল ক্রসিং এর পাশ দিয়ে, লেভেল ক্রসিং এর মধ্য দিয়ে, দুটো পাশে দুটো লেভেল ক্রসিং এর মধ্য দিয়ে একটি লাইন চলে গেছে এবং যে লাইনটি সমান্তরাল লাইন অবশ্যই, এবং একটা মাত্রই লাইন, সেই লাইনটি চলে গেছে দূর দিগন্তে এবং যেখান দিয়ে দিনে মাত্র 3টে ট্রেন যাতায়াত করে। এবং সেখানে লং শটে দেখানো হচ্ছে, সেখানে মানে এই শটগুলোর বিভাজন অসাধারণ, মানে মানে কি বলবো, প্রি ডিটারমাইন্ড ওয়েতে উনি করেছেন ডিরেক্টর সাহেব এবং সিনেমাটোগ্রাফার, যিনি মানে লং শট, মানে ভেরি লং শট, মিড শট, তারপর ক্লোজ আপ শটে পুরো এনভায়রনমেন্টটাকে বোঝানো হচ্ছে এবং লং শটে দেখানো হচ্ছে ছোট্ট একটা লাইন বেরিয়ে চলে গেছে, তারপরে মিড শটে দেখাচ্ছে একটা লেভেল ক্রসিং রয়েছে, তারপরে আবার ক্লোজ আপ আরেকটু মানে আরেকটু ক্লোজ আপে নিয়ে গিয়ে দেখানো হচ্ছে লেভেল ক্রসিং পড়ছে, সেখানে স্টপ লেখা, আরও ক্লোজ আপে নিয়ে গিয়ে দেখানো হচ্ছে যে সেখানে লেভেল ক্রসিংগুলো অপারেটেড হচ্ছে এবং দূর থেকে একটা লং শটে দেখানো হচ্ছে সেই লেভেল ক্রসিং এর পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘর, যেটা কিনা যে লেভেল ক্রসিং এর যিনি আছেন কেবিন মাস্টার বা যিনি লেভেল ক্রসিংটাকে হ্যান্ডেল করেন তার ঘর। তো এই দিনে 2টো করে 3টে করে ট্রেন যায় এবং যিনি লেভেল ক্রসিংটাকে অপারেট করেন, অপারেটর, তার নাম হলো রঘু এবং তার পাঠ করেছেন আসিফ আলী। যে কি অসাধারণ অভিনয়! এই যে আসিফ আলীর অভিনয় মানে দেখার মতন, অবশ্যই উনি চিরকালই দেখার মতনই অভিনয় করেন, বিখ্যাত অভিনেতা একজন সাউথের। তার মধ্যে কোনো গ্র্যান্ডার নেই, একদম মানে পাশের বাড়ির লোক মনে হয়, কিন্তু সেই অভিনয়টা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তাকে কতভাবে ভেঙে চুরে, নিজেকে কতভাবে ভেঙে চুরে ওই অভিনয়টাকে তাকে বার করতে হয়েছে। আর দ্বিতীয় হলো অমলা পাল অভিনয় করছেন, 3জন অভিনেতা অভিনেত্রী। এই 3জন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে একটি গাধা বা খচ্চর, আমার যতদূর মনে হয়েছে ওটি খচ্চর, ওটাও একটা কিন্তু অ্যালিগরি আমার মনে হয়েছে, একটা সাইন অ্যান্ড সিম্বল, সেটা আসছি পরে। এবং আরও 3জন অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের নাম উল্লেখ করা হচ্ছে না এবং তারা খুবই গেস্ট অ্যাপিয়ারেন্স, একদম মানে ছবিটাকে কমপ্লিমেন্ট করার জন্য ওনাদের উপস্থিতিটা এমন কিছু বাহুল্য নয়, মানে বাহুল্য বর্জিত চরিত্র ওনাদের, কিন্তু সিনেমাটার জন্য ওনাদের উপস্থিতিটা দরকার ছিল। এবার যে জায়গাটায় আসছে সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এইখানে পরিচালক এই সিনেমায় একটা জিনিস এস্টাবলিশ করতে চেয়েছেন, আমার যেটা মনে হয়েছে, কারণ সিনেমার মিনিং ইন্টারপ্রিটেশনস করাটা যার যার নিজের ব্যাপার, এবং আমি যখন আমার রিভিউটা দিচ্ছি সেটা আমার ইন্টারপ্রিটেশনসটা আমি বলছি। এই যে সত্য মিথ্যে ভীষণ রকমভাবে আপেক্ষিক, এবং আপনারা যখন দেখছেন মানে একটা সত্য একজন বলছে, তার পর মুহূর্তে ওটাকে মিথ্যে বলে এস্টাবলিশ করা হচ্ছে এবং ডকুমেন্টেশনের সাহায্যে এবং তার নানা রকম এভিডেন্সের সাহায্যে। তার পরবর্তীকালে আর একটা চরিত্র বলছে, সেটাকে সত্য বলে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আর একটা ডকুমেন্টেশনে সেটা মিথ্যে বলে স্থাপিত হচ্ছে। তারপরে আর একজন একটা অ্যালিবাই দিচ্ছে, সেটাকে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু সেটাকে ডকুমেন্টেশনের সাহায্যে মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে।
কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে ওটা সত্য। এই যে সত্য মিথ্যে এই যে লড়াইটা চলছে, সত্য মিথ্যের প্রতিনিয়ত আমাদের মনে যে দ্বান্দ্বিক লড়াই, সেই দ্বান্দ্বিক বা দ্বন্দ্ব, দ্বান্দ্বিক লড়াই বলা যায় না, দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাই যেন পরিস্ফুট হয়ে উঠেছে এই সিনেমাটায়। এবং এই সিনেমাটাই দ্বন্দ্বটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যেটা কিন্তু একটা মনের মধ্যে ভয় জাগায়। এই ভয়ের জন্যই এটাকে কিন্তু আমরা থ্রিলার বলছি। এটা কিন্তু আপনারা যদি মনে করেন ভূতের ছবি তো ভূতের ছবি, আপনারা যদি মনে করেন মার্ডারের ছবি তো মার্ডারের ছবি, আপনারা যদি মনে করেন গোয়েন্দা ছবি তো গোয়েন্দা ছবি। আপনারা নিজেরা গোয়েন্দা হন, আপনারা নিজেরা ডিটেকটিভ হয়ে ডিটেক্ট করুন এই ছবিটা কি। তবে এই ছবিটা না দেখলে আমার যেটা মনে হয় আপনারা একটা ভালো ছবি মিস করে যাবেন, যে মিস করাটা উচিত নয়। কারণ না, আপনারা যারা এখানে আমার রিভিউটা দেখছেন, আমি মনে করি প্রত্যেকেই একজন ফিল্ম বোদ্ধা বা ফিল্ম মানে বোঝেন এবং ফিল্ম ভালোবাসেন। বোদ্ধা বলে লাভ নেই, আমি বোদ্ধা নই, ফিল্মটাকে ভালোবাসেন। তো প্রথম যে গল্পটা এবার আরম্ভ করি, সেই ছোট্ট বাড়িটা যেটা লং শটে দেখানো হচ্ছে, কাছে আনার পরে দেখা গেল সেটা হলো একটা কেবিন, রেলওয়ে কেবিন, যেখান থেকে ট্রেনকে সবুজ পতাকা অথবা লাল পতাকা দেখানো এবং থ্রু করে দেওয়া হয় এবং লেভেল ক্রসিং নামানো হয়। সেখানে রঘু বলে একটি লোক, তার কেবিন ক্রু বা কেবিন মাস্টার, এবং তিনি দিনের মধ্যে 3টে ট্রেনকে এইরকমভাবে সিগন্যাল দেখায়। তার আশেপাশে কোনো জনবসতি নেই, জনবসতিহীন, এবং সেখানে জল নেই, কিছু নেই। জল আনতে গেলে 10 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। এবং যে কেবিন মাস্টার আছেন রঘু, সে যখন রেল আসে না সেই টাইমটা দেখে সেই যায় 10 কিলোমিটার জুড়ে জল আনতে, এবং যাওয়ার পথে পড়ে একটা টানেল, সেই টানেলের মধ্যে দিয়ে রেল লাইনটা গেছে এবং সেই রেল লাইন বরাবর গিয়ে সেই জলের জায়গাটা, কুয়ো যেটা, সেই কুয়োটা রয়েছে কিন্তু একটা গ্রাম, যেটা পরিত্যক্ত গ্রাম। কোনো এক সময় সেখানে জনবসতি ছিল, কিন্তু সেখান থেকে জনবসতি উধাও হয়ে গেছে। কেন উধাও হয়ে গেছে? নাকি সেখানে একটা ভূতের ভয় ছিল, যে নাকি মাথা নিচু করে পা উপরে করে হাঁটতো এবং তার সেখানে সব লোককে সে মেরে ফেলেছে। এটাও একটা ক্লু আপনাদের কাছে। কিন্তু সেই গ্রামের কুয়োটা খোলার আছে, সেই কুয়ো থেকে সে জল তুলে আনে এবং সেই জলে সে রান্না করে, তারপর খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি করে। তো একদিন একটা ট্রেন যাচ্ছে, যাত্রীবাহী ট্রেন, তাকে সবুজ পতাকা দেখাতে গিয়ে দেখলো ট্রেনটা খানিক দূরে যখন গেছে তখন দেখলো একটা কামরা থেকে একটা কেউ যেন পড়ে গেল। তো ট্রেনটা চলে যাওয়ার পরে উনি সেই জায়গাটায় গেলেন, গিয়ে দেখলেন একটি মেয়ে পড়ে আছে এবং ট্রেন থেকে সে পড়ে গেছে। তখন তাকে গিয়ে এসে দেখলো নাকে হাত দিয়ে যে আহত হয়েছে, কিন্তু ভদ্রমহিলা মারা যাননি। তখন তাকে তুলে নিয়ে চলে এলো তার কেবিনে, এবং কেবিনে শুশ্রূষা কিছুটা করার পরই তিনি সুস্থ হয়ে গেলেন। এই যে সুস্থতা মানে শুশ্রূষা করা, অজ্ঞান অবস্থা এবং জ্ঞান ফেরা, এর মধ্যে আসিফ আলীর যে মুখাবয়ব এবং যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি অসম্ভব সুন্দর একটা এক্সপ্রেশন এবং লৌকিক এক্সপ্রেশন দিয়েছেন ভদ্রলোক। পরবর্তীকালে উনি শুনছেন যে অনেক দিন উনি মানে লোক বিবর্জিত থাকা অবস্থায়, মানে জনহীন প্রান্তরে থাকার জন্য মানে ওনার প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। এখন যে আহত নারীকে পেয়েছেন, আহত মহিলাটিকে পেয়েছেন, তার সঙ্গে সে প্রাণ ভরে কথা বলবেন। এটার মধ্যে একটা মিথ্যে লুকিয়ে আছে যে প্রাণ ভরে কথা বলবেন, কিন্তু যখন আমি এক্সপ্রেশনটা দেখছেন, ওই মানে যে ভদ্রমহিলা আহত হয়েছেন, তার নামটা এখন বলবো না, একটু পরেই বলছি, আহত হয়েছেন, তার সে যখন অজ্ঞান হয়ে পড়ে আছে, তার যখন সে মুখটা দেখছে, তার মুখটা দেখার সময় আসিফ আলীর মুখে একটা অদ্ভুত উত্তেজনা লক্ষ্য করা যায়, যেটা একটা লৌকিক উত্তেজনা, কিন্তু তাকে একটা র্যাশনালিজম প্রতিহত করে কিছু খারাপ কিছু করতে। ঠিক এই মুহূর্তে ভদ্রমহিলার জ্ঞান ফিরে যায় এবং ভদ্রমহিলা সচকিত হয়ে যান এবং ভয় পান যে আমি কোথায় এসেছি। তখন ওই রঘু বলে যে তুমি একটা ওনাকে একটা কেবিনে নিয়ে আসা হয়েছে, যার চারপাশে কোনো লোকবসতি নেই এবং তার পাশে স্টেশন নেই। তখন জিজ্ঞেস করেন যে আপনার কি হয়েছিল? তখন বললো আমি ট্রেন থেকে পড়ে গিয়ে এই অবস্থা হয়। তো ঘটনা প্রকৃতি যখন রঘুকে জিজ্ঞেস করা হয় যে আপনার এখানে কে থাকে না থাকে, তো উনি বলেন যে আমার এখানে কেউ থাকে না, আমি একলাই এখানে থাকি, আমি এখানে ভীষণ একাকিত্বে বোধ করি, কিন্তু আমি ওই ট্রেনকে পাস করিয়ে দিই পতাকা নাড়িয়ে। তো তখন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় যে
কতদিন আপনি আছেন? উনি বললেন যে 5 কি 10 বছর। তখন ভদ্রমহিলা জিজ্ঞেস করেন 5 কি 10 বছরের মধ্যে কোনটা? 5 না 10, মানে দুটোর মধ্যে তো অনেক পার্থক্য। তখন উনি বলেন 10 বছর এখানে আছি। এই 10 বছর যে এখানে আছি, তাহলে তার আগে উনি কি করতেন? এই আগের ঘটনা এবং এখনকার ঘটনা, এর মধ্যে কিন্তু সত্যি মিথ্যে প্রচুর জড়িত আছে এবং এর মধ্যে অনেক ক্লুজ আছে। এখানে রঘু আস্তে আস্তে কথা ভাঙতে থাকে। কথা ভাঙতে ভাঙতে যখন কথা ভাঙতে ভাঙতে যখন বলে যে রঘুর পাস্ট লাইফ সম্বন্ধে যখন আলোচনা করে, তখন রঘু বলেন যে ওর এক মা ছিল, মা মারা যান, তারপরে হলো ও বিয়ে করেনি, তারপরে ও একটা মেয়েকে ভালোবাসতো, সেই মেয়ে অন্য সঙ্গে বিয়ে হয়ে যেতে তারপরে একটা মেয়েকে বিয়ে করেন। এইভাবে কথা আস্তে আস্তে ভাঙে এবং তাদের জীবনের ঘটনা আস্তে আস্তে রিভিল হতে থাকে। এবারে তখন যিনি পড়ে গেছেন তার নাম তখন জিজ্ঞেস করে, তার নাম বলেন ও চৈতালি। ভদ্রমহিলা বলেন আমার নাম চৈতালি। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় পাস্ট লাইফ সম্বন্ধে, তখন উনি বলেন যে তার স্বামী মানে স্বামীর সঙ্গে ঝগড়া করে তিনি ট্রেন থেকে পড়ে যাবেন না। তিনি প্রথমে বলেন যে আমার স্বামী কি আসবে? তখন উনি বলেন যে হ্যাঁ, স্বামী খোঁজ পেলে হয়তো খুঁজতে খুঁজতে আপনাকে এখানে আসতেও পারে। এবং সবচেয়ে আর একটা জরুরি ক্লু আছে এইখানে, যে ওনার ঘরে একটা টেলিফোন আছে, এই কেবিনে একটা মাত্র টেলিফোন আছে যেখান থেকে ফোন করা যায় না, কিন্তু ফোন আসে। এবং ওই ফোন আসা মানেই একটা ট্রেন আসছে, এই সিগন্যালটা অন্য আগের স্টেশন থেকে দিয়ে দেয় এবং সেই ফোনটা রিসিভ করেই সে কিন্তু চলে যায় ট্রেনটাকে সবুজ পতাকা দিয়ে দিতে। তো এই করতে করতে আস্তে আস্তে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং রাত্রিবেলা আস্তে আস্তে সূর্যাস্ত হয়। রাত্রিবেলা সে রঘু আস্তে আস্তে রিভিল করে যে সে এখানে থাকে, এখানে তার একজন সহকর্মী মানে সহচর আছে, যে গাধা বা খচ্চর, আমার মনে হয় খচ্চর, তার নাম সিগন্যাল। এছাড়া সে মুরগি এবং ইত্যাদি নানা রকম পশু পাখি পালন করে এবং তাই জন্য তার ডিমগুলো খায়, তাতে ডিমের কোনো প্রবলেম হয় না। এবং সে গিয়ে সপ্তাহান্তে একটা জায়গায় বাজার করে আসে এবং সেই বাজারগুলো রাখে, তারপরে শেষ হলে আবার সে বাজার করতে যায়। কিন্তু এবং নিজের চারপাশে সে নানা রকম চাষাবাদ করে নানা রকম সবজি এবং শাক ফলায়। এই কথাটার মধ্যে আপনারা দেখবেন কোথাও কোনো চাষাবাদের কোনো চিহ্ন মাত্র নেই। তাহলে এই কথাটাকে আপনারা কি ভাববেন সেটা দেখে নেবেন। আপনারা ক্লু প্রচুর রয়েছে। রাত্রি ঘনায় জলের মধ্যে দেখবেন, জলের মধ্যে ভাত দেওয়া একটা খাবার দেওয়া হয় সেই ভদ্রমহিলাকে, চৈতালিকে। হ্যাঁ, তো চৈতালিকে দেওয়া হয়, তো বলে খাবারটা নষ্ট করবেন না, কারণ অনেক দূর থেকে আমাকে নিয়ে আসতে হয়। এখানেও আবার কন্ট্রাডিক্ট করছে সত্যের সঙ্গে, যে খাবার নষ্ট করবেন না, যা দেওয়া হয়েছে সেই খেয়ে ফেলুন। খাওয়ার পরে এবার শোয়ার জায়গা বন্দোবস্ত, একটা মাত্র ঘর। সেখানে উনি বলেন ভদ্রমহিলাকে খাটে শুতে এবং উনি বাইরে শোবেন। তো ভদ্রমহিলা বলেন না, উনি বাইরে শোবেন, আপনি মানে রঘুকে বলে আপনি ঘরের ভেতর শুনুন। এই করতে করতে রঘু বেরিয়ে আসে বাইরে এবং বেরিয়ে এসে ও একজনের সঙ্গে কথা বলতে থাকে। তো ভদ্রমহিলা ভাবেন যে বোধহয় কোনো কনস্পিরেসি করছে বলে যেই বেরিয়ে আসেন, উনি বলেন যে আপনি কার সঙ্গে কথা বলছিলেন? তো উনি বলেন, রঘু বলেন যে উনি ওর সিগন্যাল বা ওর সহচর যে গাধা তার সঙ্গে কথা বলছেন। তো এই জায়গাগুলো খুব ভালোভাবে দেখবেন, খুঁটিয়ে দেখবেন। এখানে কিন্তু অনেকগুলো মানে ক্লুজ ইনক্লুড করেছেন আমাদের পরিচালক মশাই। তো পরের দিন সকাল হলো, পরের দিন সকালে স্নান করতে যাবেন ভদ্রমহিলা। তো কি হবে, জামা কাপড় নেই। জামা কাপড় উনি দিলেন, একটা শার্ট এবং তার সঙ্গে লুঙ্গিটা। এবং যখন ভদ্রমহিলা স্নান করতে গেলেন, সেই স্নান করতে যাওয়ার জায়গাতেও অনেকগুলো ক্লুজ আছে। যে রঘু বলেছিল যে কে মনে হচ্ছে আপাত নিরীহ, সে কিন্তু আপাত নিরীহ নয়, তার মধ্যেও একটা অ্যানিমাল ইনস্টিংক্ট কাজ করছে, যেমন সমস্ত মানুষের মধ্যে করে। এবং সে লুকিয়ে সেই স্নানটা দেখতে যাচ্ছে এবং সেখানে কিন্তু স্নানটা দেখতে গিয়ে সে কিন্তু, যে চৈতালি বলে ভদ্রমহিলা, তার একটা স্ক্র্যাচ লক্ষ্য করে পিঠে। স্নান করে যখন বেরিয়ে আসে তখন ভদ্রমহিলা বুঝতে পারেন যে তার চান লক্ষ্য করেছেন ভদ্রলোক, তাকে চ্যালেঞ্জ করেন। তখন বললেন না, এমনি আমি দেখতে যাইনি, কিন্তু দেখে ফেলেছি।
তো তারপরে রিভিল করেন আস্তে আস্তে চৈতালি যে উনি ছিলেন সাইকিয়াট্রিস্ট। ওনার কাছে জিঞ্চো বলে একজন মানুষ আসেন, যার পাঠ করছেন সারাফুদ্দিন বলে একজন আর্টিস্ট, কি যেন বলে অ্যাক্টর। জিঞ্চো আসেন, তার সিজোফ্রেনিয়া ছিল এবং তার স্ত্রী মারা যাওয়ার পরেই তার এই অবস্থা হয়। এই তার চিকিৎসা করতে করতে তারা দুজনে কাছে আসেন, কাছাকাছি হয়, মনের মিল হয় এবং পরবর্তীকালে এই চৈতালিকে বিয়ে করেন। কিন্তু বিয়ে করার পরেই পাল্টে যান জিঞ্চো এবং তাকে জগত্য অত্যাচার করেন, মারেন, গায়ে হাত তোলেন এবং পরবর্তীকালে তাকে মেরে ফেলার জন্য ট্রেনে তোলা হয়েছিল। সেই ট্রেন থেকে যখন জিঞ্চো অন্য কাজে ব্যস্ত ছিলেন তখন ওই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে উনি নিজেকে রেস্কিউড করেন। তো এই হলো পুরো গল্প এবং এই কথাটা বলার পরেই আস্তে আস্তে দুজনের আস্তে আস্তে মনের কাছাকাছি আসতে থাকেন এবং তখন এও রিভিল করে যে রঘু রিভিল করেন যে ওরও একজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, সে অন্য জায়গায় বিয়ে করার ফলে তারপরে তখন মা অন্য জায়গায় সম্বন্ধ করে তাকে বিয়ে দেন। কিন্তু কিছুদিন পরে তার বউ হয়ে যাওয়ার পরে একটা বাচ্চা হয়, না বাচ্চা হওয়ার আগে যাওয়ার পরে মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যু যাওয়ার পরে সেই ভদ্রমহিলা তার এক কাজিনকে ডেকে আনেন তাদের বাড়িতে এবং কিছুদিন পরে তার একটা প্রথম সন্তান হয় এবং তারও কয়েক বছর পরে দ্বিতীয় সন্তান হয়। তারপরে তারা ঠিক করেন যে তারা আর বাচ্চা নেবেন না। এইটার জন্য যখন হাসপাতালে তিনি যান যে অপারেশন করাতে, তখন ডাক্তার বলেন যে তোমার কোনো ভয় নেই, তোমার এই অপারেশন করার দরকারও হবে না, কারণ না তুমি কোনোদিন বাবা হতে পারবে না, কারণ সেই ক্ষমতা তোমার নেই। এই কথাটা শোনার পরেই রঘুর মাথায় রক্ত জমে ওঠে এবং তিনি যখন বাড়ি ফিরে যান তখন দেখেন যে তার স্ত্রী এবং তার কাজিন একটা কম্প্রোমাইজড পজিশনে রয়েছে এবং সেই সময় একটা লোহার রড দিয়ে এই তার স্ত্রী, তার স্ত্রীর কাজিন এবং দুটো বাচ্চা, যে বাচ্চা, তাকে খুন করেন। এবং কেন খুন করেন তিনি তার অ্যালিবাই দিতে গিয়ে বলেন যে এই কি যেন বলে এই খুনটা উনি করেছেন কেন মনে হয়েছে যে তিনি হলেন ইন্ট্রুডার্স এবং এই ফ্যামিলিটা আসলে চারজনের, সে বাইরের লোক বলে মনে হতো, তাই জন্য মাথার রক্ত উঠে গিয়েছিল এবং সে খুন করেছে। ইন দি মিন টাইম আমি একটা কথা বলতে ভুলে গেছি। যখন এই দুজনে মনের কাছাকাছি আসেন তখন রান্না বসাতে গিয়ে যিনি চৈতালি মানে অমলা পল, উনি কি করলেন, উনি রান্নাটা বসাতে গেছেন, ডিম সেদ্ধ করতে দিতে গেছেন গ্যাসে এবং করতে করতে যখন ঘরটা ঝাড়ছিলেন তখন একটা জিনিস পান, ডিব্বা বা সুটকেস। সেই সুটকেসের ভেতর থেকে অনেক কাগজের টুকরো পান, খবর কাগজের টুকরো, যার মধ্যে লেখা আছে যে চারজনকে খুন করে একটি মানুষ পলাতক। তখন উনি চ্যালেঞ্জ করেন, তখন দেখেন যে রঘু পেছনে এসে দাঁড়িয়ে আছে এবং না, তারপরে উনি গুছিয়ে ফেলেন জিনিসটা। গুছিয়ে ফেলে যখন ভয়ে দাঁড়িয়েছিলেন তখন রঘু এসে দেখে যে চৈতালি বলে ভদ্রমহিলা সিটিয়ে দাঁড়িয়ে আছেন। তখন মেঝের দিকে তাকিয়ে দেখেন একটা আইডি কার্ড পড়ে আছে, যেই আইডি কার্ডটা আসল যে কেবিন মাস্টার সেই রঘুর। তার মানে এটা স্পষ্ট যে রঘু নয়, রঘু বলে আরেকজন লোক ছিল, তার কোনো অস্তিত্ব নেই, এই রঘুর জায়গা দখল করেছেন ইনি। তখন কথা প্রসঙ্গে বেরিয়ে আসে যে মায়ের কথা মতন এই মেয়েটিকে বিয়ে করতে চায় সম্বন্ধ করে। সেই মেয়েটি বিয়ে করার কয়েকদিন পরে তার মায়ের মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পরে তার সন্তান হয়, কাজিনকে ডাকা হয়, স্ত্রীর কাজিনকে ডাকানো হয়, তারপরে তার সন্তান হয়, প্রথম সন্তান। তার কয়েক বছর পরে দ্বিতীয় সন্তান হয়। তারপরে সে যখন অপারেশন করতে যায় যে তখন সে বুঝতে পারে সে শারীরিকভাবে অক্ষম। তখন উনি কি করেন, তখন এসে খুনটা করেন এবং তারপরে উনি পালিয়ে পালিয়ে বেড়াতে সকালবেলা অন্য জায়গায় লুকিয়ে থাকতেন, রাত্রির বেলা উনি ট্রাভেল করতে করতে এই জায়গায় আসেন এবং রঘু বলে এই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়। কিন্তু রঘুকে উনি মারেন না, উনি নিজেই স্বীকার করেন রঘুকে উনি মারেননি। রঘু পেটের অসুখে মারা যায়, কিন্তু এখান থেকে কোথায় নিয়ে যাবে, এখানে তো কিচ্ছু নেই, তাই জন্য এই ইয়ের পাশেই ওনাকে কবর দেওয়া হয়। তো তারপরে যে নামটা রঘুর রিভিলড হয় সেই নামটা হলো জর্জ। তাহলে রঘুর দুটো পরিচয় হলো, একটা হলো রঘু, একটা হলো জর্জ। আসলে উনি হলেন জর্জ, রঘু নন। তারপরের দিন এইখানে তারপরে দেখা যাচ্ছে যে জল শেষ হয়ে গেছে বা জল আনতে যাবে।
জল কোথা থেকে পাবে, 10 কিলোমিটার দূরে। তখন রঘু বলছে আমি যাব জল আনতে। তখন ভদ্রমহিলা যিনি চৈতালি তিনি বললেন না আমি যাব জল আনতে। তো জল আনতে উনি চলে গেলেন। সেই সময় হঠাৎ করে রঘু দেখেন বা জর্জ দেখেন একটি লোক এলো, যে কিনা জিনচো মানে সরাফুদ্দিন, যে কিনা তথাকথিত চৈতালির স্বামী। এবং জিনচোর সঙ্গে তার একটু মারপিট হয়। জিনচো বলে কোথায় আছে জানো কি, এ বলে জানি না। তারপরে করতে করতে জিনচো যখন ঘরের মধ্যে ঢোকেন তখন দেখে যে চৈতালির জামা পরে আছে। তখন তার সঙ্গে মারপিট হয়। মারপিট করার পরে যে আবার একটা নতুন সত্যি রিভিলড হয়। সত্যিটা হলো চৈতালির আসল নাম চৈতালি নয়, তার নাম শিখা। সেই আসলে সিজোফ্রেনিক এবং জিনচো ছিলেন হলো সাইকিয়াট্রিস্ট। ওর কাছে থেরাপি নিতে আসেন। দুজনের সিটিং এর পর সিটিং যেতে যেতে দুজনের একসঙ্গে মনের মিল হয় এবং দুজনকে বিয়ে করেন। কিন্তু এই যে শিখা ওরফে চৈতালি এই জিনচোকে মেরে ফেলতে চায়। পরবর্তীকালে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে শিখা বেরিয়ে চলে আসে। শিখাকে নিয়ে যাচ্ছিল চিকিৎসার জন্য, শিখা লাফ দিয়ে বেরিয়ে চলে আসে। শিখা আসলে ওইখানে হাসপাতালের একটা ওয়ার্ডেনের নাম, যাকে কিনা খুন করে চৈতালি বেরিয়ে আসে। তো ইন দি মিন টাইম দেখুন অদ্ভুত একটা ক্লু আপনারা পাবেন। হঠাৎ করে চৈতালির মনে হবে পেছন দিকে কে দাঁড়িয়ে আছে এবং আপনারা দেখতে পাবেন ক্যামেরাতে যে কেউ হেঁটমুন্ডু ঊর্ধ্বপাত হয়ে দাঁড়িয়ে আছে, মানে মাথা নিচে ওপরে সেইভাবে ক্যামেরাটাকে ফ্রেম করা এবং সবকিছু মানে আপসাইড ডাউন হয়ে আছে। তারপরে দেখবেন একটা মাছির চাক। তারপরে পেছনে যেই তাকায় তখন চৈতালি বা শিখা উনি দেখেন যে পেছনে রঘু বা জর্জ দাঁড়িয়ে আছে। রঘু বা জর্জকে রঘু এবারে বা জর্জ এবার রিভিল করে যে তুমি হলে শিখা, তুমি আমার সঙ্গে এরকম বেইমানি করেছো ইত্যাদি বলার সঙ্গে সঙ্গে কলসিটা হাত থেকে পড়ে যায় এবং চৈতালি কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে অবিশ্বাস করলেন ইত্যাদি মেলোড্রামাটিক ইমোশনাল কথোপকথনের মধ্যে দিয়ে ওরা চলে আসে বাড়িতে এবং সেখানে জিনচোর সঙ্গে দেখা হয় এবং জিনচো যখন ইয়েকে নিয়ে চৈতালিকে নিয়ে বেরিয়ে আসে টাকা দিতে যায় জর্জকে, তখন তাকে মারে হলো চৈতালি, তাকে ফেলে দেয় এবং চৈতালি বারবার বলতে থাকে যে আমার নাম শিখা নয়, আমার নাম চৈতালি, ও ভুল করছে। বলতে বলতেই কি করে জর্জ এসে একটা লোহার রড দিয়ে তাকে মাথায় বারবার মেরে মাথা থেঁতলে খুন করে ফেলে। এবার খুন করে ফেলার পরেই চৈতালি দেখা যাচ্ছে পরে সিনে শিখা ভেতরে ঢোকে, যে তাকে ওই বডিটাকে তো কবর দিতে হবে, তাহলে কিছু একটা নিয়ে আসতে যায়, মানে বেলচা বা কোদাল টাইপের কিছু একটা নিতে ভেতরে ঢোকে। তখন পকেট থেকে তার কার্ডটা বার করে, ওই পার্সটা বার করে সে দেখে সত্যি সত্যি একটা প্রেসক্রিপশন যেখানে এর নাম লেখা রয়েছে শিখা, মানে পেশেন্টের নাম শিখা লেখা রয়েছে এবং তার সমস্ত ওষুধ প্রেসক্রাইব করা আছে। সেটা দেখে যখন রঘু বুঝতে পারে যে সত্যিটা আসলে জিনচো যেটা বলেছিল সেটাই সত্যি এবং চৈতালি যেটা বা শিখা যেটা সেটা মিথ্যে, যেই উঠে ঘুরতে যাবে তখনই চৈতালি তাকে বেলচা দিয়ে মেরে অজ্ঞান করে দেয়। তারপর ব্ল্যাক হয়ে যায় পুরো স্ক্রিনটা। এর পরের সিনে আপনি দেখতে পাবেন যে দুটো গাছ, সেই গাছে ফুল ফুটেছে এবং তাতে জল দেওয়া হচ্ছে, এইখানেই মোড়ক। এরপরে দেখতে পারবেন যে তার যে কেবিন মাস্টারের যে ড্রেসটা, সেই কেবিন মাস্টারের ড্রেসে 3টে মেডেল ছিল। তারপরে দেখা যাবে 3টের বদলে 5টা মেডেল এবং তারও একদম আগে, মানে একদম সিনেমার আগে যখন আমরা বলছি বারবার ফ্রেম করা হচ্ছে, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ডিফারেন্ট শটকে ফ্রেম করে করে দেখানো হচ্ছে এবং সুরিয়ালিজমের সঙ্গে রিয়েলিজমকে মেলানো হচ্ছে, তখন দেখবেন সারা দেয়াল ভর্তি এইরকম মেডেল। এই মেডেলগুলোকে পয়সাগুলোকে থেঁতলে মেডেল করা। এটাকে এখানে একটা ক্লু আছে, এই ক্লুটাকে দেখবেন, এটাকে রিভিল করব না। এবং লাস্টে দেখবেন লাস্ট সিন দেখবেন এই এতগুলো সিন হলো রাত্রে সিগন্যালের সঙ্গে, মানে খচ্চরটার সঙ্গে কথা বলার পর থেকে আর খচ্চরের কোনো দেখা পাবেন না বা গাধাটার কোনো দেখা পাবেন না। এই সিনটার পরেই দেখা যাবে যে রঘু সমস্ত জিনিস পুড়িয়ে দিচ্ছে, তার যত পাস্ট লাইফের যত কিছু আছে সবকিছু পুড়িয়ে দিচ্ছে এবং তার জামায় 3টে মেডেলের বদলে 5টা মেডেল দেখা যাবে। এবং এইখানে একটা মাত্রই গান গেয়েছেন, এটা কোনো প্রতিষ্ঠিত গায়িকা গান নেই, এটা যে মেন অ্যাক্ট্রেস যিনি অমলা পাল ইনি গানটা গেয়েছেন। এইটার যদি সবই ধরুন পজিটিভ পয়েন্ট আমি বলি, যেখানে নেগেটিভ পয়েন্ট সেটা বলছি।
একটা ট্রেনে, চলন্ত ট্রেন থেকে একটা মানুষ পড়ার পরে যে আহত হওয়ার যে ইন্টেন্সিটিটা থাকে, সেই ইন্টেন্সিটিটা খুব কম দেখিয়েছে। এবং মেকআপটা প্রচণ্ড গাঢ় মেকআপ। এই ইন্টেন্সিটিটা যদি না একটু বেশি করা হতো তাহলে কিন্তু এটা অনেক বেশি বাস্তব হতো। আর দ্বিতীয় কথা, পরবর্তীকালে যে মানে মানে মেন অ্যাক্ট্রেসের যে অভিনয়টা, অ্যাক্ট্রেসের অভিনয় না মানে কীরকম আমার মনে হচ্ছে ভীষণ শহরকেন্দ্রিক। অবশ্য এটা শহরকেন্দ্রিক হওয়াই স্বাভাবিক, কারণ সে শহর থেকে এসছে। এখানে 3 ধরনের মানুষকে ইন্টারঅ্যাক্ট করিয়েছে। একটা শহরে ছিল, এককালে গ্রামে ছিল, চাষি ছিলেন, পরবর্তীকালে খুন করে ফেরারি আসামি, তার সঙ্গে কোনো সভ্যতার ইন্টারাকশন নেই, উইদাউট ইন্টারাকশন উইথ দ্য সোসাইটি। তার যে মধ্যে একটা অদ্ভুত বন্য প্রাণীজ বা অ্যানিমালিটি আছে সেটা, প্লাস তার ইনহেরিট করা র্যাশনালিটি, এই দুটোর মধ্যে দ্বান্দ্বিক যে দ্বন্দ্ব, সেটাকে পরিস্ফুট করেছে আসিফ আলীকে দিয়ে। এবং আসিফ আলীর অভিনয় নিয়ে মানে আমি পুরো আসিফ আলীর ফ্যান হয়ে গেছি, এবং আপনারাও দেখবেন, আপনারাও ফ্যান হয়ে যাবেন। তো সেই যে দ্বান্দ্বিক উপস্থাপনাটা সেটা কিন্তু অসাধারণ ফুটিয়ে চলেছে আসিফ আলী। সেই ফোটানোটায় অমলা পাল কিন্তু কমপ্লিমেন্ট করে গেছে, সেই দ্বন্দ্বকে আমাদেরকে রিপ্রেজেন্ট করিয়েছে এবং আমাদের সঙ্গে কম্পারিজন করেছে একটা শহরকেন্দ্রিক দ্বন্দ্বের সঙ্গে। এই শহরকেন্দ্রিক দ্বন্দ্বকে রিপ্রেজেন্ট করতে গিয়ে দুজনকে নিয়ে এসছে, একটা অমলা পাল বা শিখা বা চৈতালি, আর একটা সারাফুদ্দিন বা জিনসো, ডক্টর জিনসো বা এমনি জিনসো। তো এই যে দ্বান্দ্বিক উপস্থাপনাটা ভীষণ ভালো করেছেন, এবং আপনারা না দেখলে জিনিসটা বুঝতে পারবেন না। আমি যতই এক্সপ্রেস করা বলি না কেন, এটা বলা যাবে না। এবং এই আপনার টুকরো টুকরো ফ্রেমগুলোকে জুড়ে একটা অদ্ভুত একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স আপনার হবে, এবং দেখার পরেও তার অনুরণন আপনার মনের মধ্যে সবসময় টুংটুং টুংটুং করে বাজতে থাকবে। সো এই ফিল্মটা আমি 3 বার দেখেছি, আপনারা একবার অন্তত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই সিনেমার কেন আমি দেখতে বলছি বারবার। এটা মালায়ালাম ভাষায় করা, মানে মূল ভাষাটা মালায়ালাম, আরও 5টা ভাষায় এটার আছে। একটা হলো হিন্দি, তামিল, তেলেগু, আর হলো কানাডা। তো আপনারা দেখুন। এইটুকুনি বলে শেষ করছি। লাস্টটা বললাম কি হয়েছে, কিন্তু কে কি করেছে, কে আসল কালপ্রিট, সেটা আপনারা বার করুন। আপনারা ফেলুদা হন, আপনারা ব্যোমকেশ হন, আপনারা কিরিটি হন, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি ভেবেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি, নমস্কার।